নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন এই বাংলায় সর্বাধিক প্রচারিত ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। এনকে ডিজিটালে আপনাদেরকে পুনরায় স্বাগত। দেখুন, আমি নির্বাচনের কারণেই বেশ কয়েকটা এপিসোড করেছি অরূপের অগ্নিশেল এই শীর্ষকে, কিন্তু চ্যানেল কর্তৃপক্ষর আদেশে বা নির্দেশে যাই বলেন, যেহেতু নির্বাচন একদম আসন্ন, সেই হেতু আমরা এখন একটা নতুন আঙ্গিকে অনুষ্ঠান এনেছি, ভোটের হাওয়া। এই ভোটের হাওয়ায় আমরা রোজ প্রতিদিন নিয়মিত বিভিন্ন বিধায়ক যারা আছেন সেই বিধায়কদের রিপোর্ট কার্ড আপনাদের সামনে পেশ করব এবং পরে পশ্চাতে আরও বিধায়কদের, এবং আমরা আপনাদের থেকে মতামতও জানতে চাইব যে আপনারা কোন কোন বিধায়কদের রিপোর্ট কার্ড পেতে চাইছেন, সেইটা আপনারা বলবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব আমাদের চ্যানেলের পরিপ্রেক্ষিতে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেই বিধায়কের কাছে পৌঁছে যাওয়ার এবং তার রিপোর্ট কার্ড আপনাদের সামনে তুলে ধরবার। এই প্রক্রিয়া বা এই প্রচেষ্টা আমাদের এই নির্বাচনের প্রাক্কালে জারি থাকবে। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা শুরু করব, আজকে আমাদের ভোটের হাওয়ার জেলা হচ্ছে হাওড়া। হাওড়া সদরে আজকে মধ্য হাওড়ার যিনি বিধায়ক আছেন এবং তিনি রাজ্যের বিদায়ী মন্ত্রীও বটে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর তিনি সামলেছেন, এবং আমরা যেটা দেখে এসছি বা আমরা যেটা স্টাডি করেছি ওনার সম্বন্ধে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উনি হাওড়া জেলাতে একদা প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ সহযোদ্ধা বা সহযোগী হিসেবে সেই 1982 সালে সুরেন্দ্রনাথ কলেজ থেকে আর অদ্যাবধি তিনি রয়েছেন এবং 2011 সালে তিনি মধ্য হাওড়া থেকে প্রথম জয়লাভ করেন এবং 2011 পরে 2016 এবং 2016 পরে 2021 পরপর তিনবার মধ্য হাওড়ার মানুষ তাদের আশীর্বাদ অরূপ রায়ের প্রতি বর্ষণ করেছেন। এবং অরূপ রায় একজন অত্যন্ত নিয়মানুবর্তী এবং পাংচুয়াল মানুষ, তার সময় জ্ঞান অত্যন্ত প্রখর। এবং আরও একটা যে বিষয় আমরা লক্ষ্য করেছি, সেই বিষয়টা হচ্ছে মধ্য হাওড়ায় স্থানীয় বেশ কিছু মানুষজনের সঙ্গে আমরা কথা বলে যে তথ্য সামনে এসেছে, সেটা হচ্ছে ওনার যে অফিস আছে, অর্থাৎ ওনার বিধায়ক হিসেবে যে কার্যালয়, প্রত্যেক দিন 365 দিন সকালবেলা 9টা থেকে 12টা এবং বিকেলবেলা সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা, প্রত্যেক দিন নিয়ম করে, এর একদিনও ব্যত্যয় হয় না। এটা আমাদের কথা নয়, এটা মধ্য হাওড়ায় যারা ওনার ভোটার রয়েছেন, যাদের মাধ্যমে উনি নির্বাচিত হয়ে বারংবার আশীর্বাদ ধন্য হয়ে রাজ্য বিধানসভার অলিন্দে পদার্পণ করেন, তাদের প্রত্যেকের এই একটাই কথা যে ওনার অফিসের যে নিরবচ্ছিন্ন সার্ভিস ওনার কার্যালয়ে, সেই নিরবচ্ছিন্ন সার্ভিস ওনাকে প্রত্যেকবার নির্বাচনে জয়লাভের পরিপ্রেক্ষিতে অনেকটা এগিয়ে রাখে। এবং তার সাথে রয়েছে ওনার মার্জিত এবং রুচিশীল ব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে একটা নিবিড় জনসংযোগ রেখে উনি চলেন। আমরা যেটা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প অর্থাৎ বিইউপি স্কিম, সেটা আমরা পেয়েছি ওনার অফিস থেকে, যেটা ডিএম অফিস থেকে এক্সিকিউটেড হয়। সব কিছুই এখন নেটে ছাড়া থাকে, এর সত্যতা যাচাই করবার কোনোই প্রশ্ন ওই জন্য নেই। তো আমরা যেটা পেয়েছি ওনার অফিস থেকে, যে 2021-22 অর্থবর্ষে উনি সরকারি অর্থ পেয়েছিলেন বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে 60 লাখ, তো 59,46,954 টাকা উনি ব্যয় করেছেন। এরপরে 22-23 উনি পেয়েছেন 60 লাখ, উনি ব্যয় করেছেন 59,61,415 টাকা। তারপরের অর্থবর্ষ থেকে অর্থাৎ 23-24 এই ফিনান্সিয়াল ইয়ার থেকে 60 লাখটা বেড়ে হয়েছে 70 লাখ, অর্থাৎ উনি পেয়েছেন 70 লাখ, উনি ব্যয় করেছেন 69,85,253 টাকা। 24-25 এই অর্থবর্ষে উনি ব্যয় করেছেন 70 লাখের মধ্যে 68,99,667 টাকা, এবং শেষ 2025-26 এই অর্থবর্ষে উনি 70 লাখের মধ্যে 69,94,833 টাকা, এটা উনি ওনার
বিধানসভা ক্ষেত্র মধ্য হাওড়ায় বিভিন্ন অঞ্চলের লাইট, বিভিন্ন অঞ্চলের ড্রেনেজ, রাস্তা, আলো, এই সমস্ত সংস্কার এবং বিভিন্ন যেমন সরকারি স্তরেও উনি অর্থ অনুদান করেছেন। যেমন ধরুন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি অত্যন্ত ভালো অডিটোরিয়াম আছে শরৎ সদনের সংস্কারের কারণে এবং শরৎ সদনের বাইরে কিছু নতুন আঙ্গিকে একটা মুক্ত মঞ্চ হয়েছে, বা এই জাতীয় বিভিন্ন শরৎ সদনের সামনে একটি অত্যন্ত সুদৃশ্য গেট হয়েছে। এই সমস্তর কারণে উনি এই সমস্ত অর্থ ব্যয় করেছেন মধ্য হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে এবং ওনার বিধানসভা ক্ষেত্রের মধ্যে বিভিন্ন অঞ্চলে উনি এই অর্থ ব্যয় করেছেন। অর্থাৎ রিপোর্ট কার্ডে যা দেখা যাচ্ছে 99% অর্থ উনি ব্যয় করেছেন। জনসাধারণের জন্য প্রাপ্ত অর্থ জনসাধারণের ভালোর জন্য উনি ব্যয় করেছেন। তার সাথে ওনার রয়েছে ওনার অফিসের এই নিরবচ্ছিন্ন সার্ভিস এবং মানুষের সাথে ওনার নিবিড় যোগাযোগ। তো এখন নির্বাচনের এই মরশুমে প্রত্যেক দিনই উনি বিভিন্ন জনসংযোগ পদযাত্রায় যোগদান করছেন। এক একটা ওয়ার্ড ভিত্তি করে এক একটা ওয়ার্ডে এক একদিন উনি বেরোচ্ছেন। তো আমরা অত্যন্ত ব্যস্ততার মধ্যে ওনাকে পেয়েছিলাম সামান্য অল্পক্ষণের জন্য। তো আমরা একটা ওনার ছোট্ট সাক্ষাৎকার নিতে সমর্থ হয়েছি। আপনারা এখানে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসবো বিজ্ঞাপন বিরতির পর ওনার সাক্ষাৎকার নিয়ে। সঙ্গে থাকবেন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। হ্যাঁ, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটাল ভোটের হাওয়া অনুষ্ঠানে। আমি অরূপ সেনগুপ্ত আপনাদের সামনে আজকে এসেছি হাওড়া জেলার সদর কেন্দ্রের, হাওড়া জেলার সদরের মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী অরূপ রায়কে নিয়ে। অরূপ রায় সম্বন্ধে আজকে অনুষ্ঠান করছি। তো মাননীয় অরূপ রায়, যিনি মধ্য হাওড়ার 3 বারের বিধায়ক, এবারেও উনি দলের পদপ্রার্থী। আমরা এবার দেখে নেব অরূপ রায়ের সঙ্গে যে সামান্য আমরা আলোচনা করতে পেরেছি সেই আলোচনার অংশবিশেষ। রাজ্যে নির্বাচন আসন্ন, নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে এবং এসআইআর এর আবহে উত্তপ্ত নির্বাচন একটা রাজ্যে হতে চলেছে। এই মুহূর্তে আমরা এসেছি হাওড়া জেলায়। রাজ্যের যে সরকারি দল, সেই সরকারি দলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং কাণ্ডারি মধ্য হাওড়ার মাননীয় প্রার্থী শ্রী অরূপ রায়ের কাছে আমরা ওনাকে এবারে নির্বাচন বিধি সংক্রান্ত এবং নির্বাচন সংক্রান্ত সামান্য কয়েকটা প্রশ্ন করে নেব। অরূপদা, কেমন আছেন? ভালো আছেন। প্রথমেই যেটা আপনার থেকে জানতে চাই সেটা হচ্ছে যে এইবারের নির্বাচনে রাজ্যে এবং যেহেতু জেলায় আপনি একজন বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব, জেলায় আপনি কি রকম ফল আশা করছেন এবং রাজ্যে? 16টাই আসন পাবো। আর রাজ্যে? রাজ্যে আমরা 200-র উপর আসন পাবো। 200-র উপর আসন পাবেন। এবার আপনাকে আর একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনার বিইউপি স্কিমে প্রচুর কাজ হয়েছে আমরা দেখেছি, এবং বিইউপি স্কিমে কাজ কিছু বাকি নেই। তো আপনার কি মনে হয় যে এখনো কিছু কাজ বাকি থেকে গিয়েছে যেগুলো করতে হয় না? কাজ বাকি আছে, কাজ যেগুলো বাকি আছে সেগুলো করব পরবর্তীকালে। আপনার এই যে অফিস, যেটা আমরা দেখেছি, আমরা এখানে আসবার আগে স্টাডি করেছিলাম, এবং এই আপনার অফিসটা প্রত্যেক দিন 365 দিন দুবেলা সকালে 9টা থেকে 12টা এবং বিকেলে 6টা থেকে 8টা খোলা থাকে। আপনার এই যে একটা নিরবচ্ছিন্ন পরিষেবা, এই পরিষেবার যদি অঙ্কটা বা কারণটা বলেন। মানুষের সমস্যা আমি দেখেছি, মানুষ প্রচন্ড কষ্টে আছে, দুঃখে আছে। তা তাদের দুঃখ যতটা দূর করা যায় সেই জন্যই অফিস খোলা রাখি। অফিস থেকে যতটা তাদের সাহায্য করতে পারি। আর একটা বিশেষ আপনার মধ্যে পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে আপনার পাংচুয়ালিটি বা সময়ানুবর্তিতা। অর্থাৎ যে সময় লোককে আপনি দেন
ঠিক সেই সময়তেই আপনি সেই লক্ষ্যে পরিষেবাটা দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকেন এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন এবং অত্যন্ত ব্যস্ততা সত্ত্বেও সেই কাজটি আপনি সেই সময় সম্পন্ন করেন, এইটা আপনি কিভাবে সম্ভব করতে পারেন? এটা করা সম্ভব তবেই যদি আমি মনে করি আমার যেমন সময়ের দাম আছে আর 5টা লোকেরও সময়ের দাম আছে। এটা যদি ভাবি আমি, তাহলে এটা করা যায়। এটা খুব সহজ করা। এটা একটা অন্যতম ধারণা আমরা পেলাম, যে ধারণা বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায় না, এটা ওনার একটা বিশেষ গুণ। আর একটা প্রশ্ন আপনাকে আমি করব, সেটা হচ্ছে রাজ্যে প্রায় 74 জন নতুন প্রার্থী হয়েছে, এটা কি দলে একটা ইউথহুড বা তারুণ্যের প্রতিষ্ঠা বলে আপনি মনে করেন? দল মনে করেছে তরুণদের সুযোগ দেওয়া দরকার, আর তরুণদের তো সুযোগ দেওয়া দরকার। তরুণরা না এলে দল বাড়বে কি করে, দল সমৃদ্ধ হবে কি করে, শক্তিশালী হবে কি করে? অরূপদা, আমাদের জেলার রাজ্যে শেষ প্রশ্ন, আমাদের জেলায় কিরকম ফল আপনি আশা করছেন? বলুন তো, 16টা শূন্য 16 হবে। আপনারা দেখলেন অরূপ রায়ের সঙ্গে আমাদের যে সাক্ষাৎকার, তার নির্বাচিত অংশ, এবং এরপরে আপনাদের আসলে এই জাতীয় অনুষ্ঠান করার, এনকে ডিজিটালের পক্ষ থেকে ভোটের হাওয়া এই জাতীয় অনুষ্ঠান করার বা বিধায়কদের রিপোর্ট কার্ড বার করবার মূল এবং প্রধান কারণ হচ্ছে যাতে যারা নির্বাচক মণ্ডলী আছেন, নির্বাচক মণ্ডলী জানতে বুঝতে একটু সুবিধা হয় এবং তাদের মতদানের পরিপ্রেক্ষিতে তারা যাতে একটা সুবিধাজনক পরিস্থিতিতে থাকেন, সেই হেতু আমরা এই সত্য অনুসন্ধান করি এবং তুলে ধরি। আমরা এর পরবর্তীতেও বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলে ভোটের হাওয়ায় বিভিন্ন বিধায়কদের কাছে পৌঁছব এবং সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আমরা দেখাবো। আমরা এর পরের অনুষ্ঠানটাই হয়তো বালিতে আমাদের একজন তরুণ তুর্কি একজন টিকিট পেয়েছেন, তিনি নির্বাচনে পদপ্রার্থী হয়েছেন, শ্রী কৈলাস মিশ্রা। আমরা এর পরবর্তী অনুষ্ঠানে হয়তো আসব কৈলাস মিশ্রার বিস্তারিত সাক্ষাৎকার নিয়ে। সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী আবার দেখা হবে কৈলাস মিশ্রার অনুষ্ঠান নিয়ে, বালি বিধানসভা নিয়ে আমরা আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, নমস্কার।